মহুয়া মানে একটা অ্যাটম বোম, অ্যাক্সিডেন্টাল সার্কামস্টান্স যেটা ছাড়া একটা মানুষ জীবনে সফল হতে পারে। ভারতীয় রাজনীতি এবং মহুয়া একটা ব্যাড ককটেল হয়ে যায়। শশী থারুর আর মহুয়া মৈত্র কি ছোটবেলায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই আর বোন? আমি কিন্তু মনে করি ওর একটা ব্র্যান্ড আছে এবং ওর টিআরপি খুব হাই। অধীর চৌধুরীকে না করে প্রদেশ কংগ্রেস সভাপতি মহুয়া মৈত্রকে এগিয়ে দিল। রাহুল গান্ধী ওকে পছন্দ করেছিল, ওকে শাড়ি পরানো শিখিয়েছে মহুয়া। মহুয়াকে আমি বললাম কিংকর্তব্য বিমূঢ় রক্তস্নাতক। তুমি অধম তা বলে আমি উত্তম হইব না কেন? মানে তুমিও তো মোদির সাথে খেলতে গিয়ে মোদি হচ্ছ। একমাত্র তৃণমূলে মহুয়া ভার্সেস মোদি। অত ছক কষে চলার মহিলা নয়। পার্লামেন্টে কঙ্গনা ভার্সেস মহুয়া। নমস্কার, শুরু করছি পলিটিক্সের গ্রিন রুম। আমি সেদিনই বলছিলাম আপনাদের যে এই পলিটিক্সের গ্রিন রুম ঘিরে যে এরকম একটা আপনাদের মধ্যে প্রতিক্রিয়া হবে, উচ্ছ্বাস হবে এবং একটা ভালো লাগার অনুভূতি হবে, সেটা সত্যি আমি এবং এই শোর যিনি মুখ্য এবং একমাত্র আকর্ষণ সেই জয়ন্ত ঘোষাল কেউই বুঝে উঠতে পারেনি। আজকের এপিসোডটা যাকে নিয়ে আমার মনে হয় তার কথা শুনতে আপনাদের খুব ভালো লাগবে। তিনি ওপিনিয়ন পোলারাইজ করেন, বেশিরভাগ মানুষকে মুগ্ধ করেন, অভিভূত করেন, কখনো আবার উত্তেজিতও করে দেন। আমাকে তো অন্তত উনি একটা ব্যাপারে অত্যন্ত উত্তেজিত এবং ক্ষুব্ধ করে দিয়েছিলেন একবার তার একটা দূর থেকে করা মন্তব্যে। কিন্তু তিনি ভারতীয় রাজনীতির এমন একটা অঙ্গ হিসেবে সাম্প্রতিককালে জড়িয়ে গেছেন এবং বিশেষ করে পার্লামেন্টে তার উপস্থিতিটা একেবারে যাকে বলে টিআরপি হিট, সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে এমনকি উচ্চবিত্ত সমাজে আমি তাকে নিয়ে অত্যন্ত আবেগ এবং শ্রদ্ধা লক্ষ্য করেছি, অ্যাপ্রিসিয়েশন লক্ষ্য করেছি। আমি তার দলের এমপিদের বাদই দিচ্ছি। তিনি ভারতীয় রাজনীতির এক অর্থে বক্তা হিসেবে আমি বলবো সাম্প্রতিককালে মহিলাদের মধ্যে বোধহয় গেম চেঞ্জার একজন, তিনি মহুয়া মৈত্র। আজকে তাকে নিয়ে আমরা কথা বলবো। বহু বিতর্কিত, বহু সমালোচিত, বহু প্রশংসিত মহুয়া মৈত্র। ওভার টু ইউ জয়ন্ত ঘোষাল। মহুয়া মানে একটা অ্যাটম বোম। মহুয়াকে আমি দিল্লিতে যত দেখি আর ভাবি যে এত এনার্জি, হ্যাঁ মানে টকবক করে সবসময় ফুটছে। এখন ওই এনার্জিটাই ওর স্ট্রেংথ, আবার অনেক সময় ওই এনার্জিটাই ওর উইকনেস। ও কিন্তু মানে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যা হয়েছে কন্ট্রোভার্সি সেসব আলোচনা তো নিশ্চয়ই তুমি জানতে চাইবে, কিন্তু প্রাথমিকভাবে যেটা ইংরেজিতে বলে না অ্যাট দ্য আউটসেট, সেটা হচ্ছে যে মহুয়া খুব স্বতঃস্ফূর্ত। ওর মধ্যে না একটা স্পন্টেনিটি আছে, মানে ঠিক এবং ভুল দুটোই কিন্তু প্রবল স্বতঃস্ফূর্ততার সঙ্গে করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিতর্ক ওকে নিতে হয়েছে, কিন্তু ওর মধ্যে যে স্পিরিটটা আছে সেটা ওর দলে কেন গোটা মানে পার্লামেন্টে ওই রকম মানে একটা স্বতঃস্ফূর্ত এবং হ্যাঁ ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং, ও খুব আরবান, ওর মধ্যে একটা এলিটিজম আছে, হ্যাঁ ওর মধ্যে অনেক আধুনিকতা আছে যেটা এখনো ভারতীয় রাজনীতির মধ্যে যে একটা ফিউডাল মাইন্ডসেট আছে সেটা থেকে ও নেই। তার ফলে অনেক সময় একটু মিসম্যাচ হয়, মানে একটুখানি ব্যাড ককটেল হয়ে যায়। ভারতীয় রাজনীতি এবং মহুয়া একটা ব্যাড ককটেল হয়ে যায় অনেক সময়। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট ও কিন্তু নিজেকে অনেকটা ভারতীয় রাজনীতির সঙ্গে তো মানিয়েও তো নিয়েছে এবং এইরকম প্রতিকূল পরিস্থিতিতে এই রকম জেতা, মানে এটা তো তোমাকে মানতেই হবে যে নরেন্দ্র মোদী ওর কনস্টিটিউয়েন্সিতে এসে বক্তৃতা দিচ্ছে, নরেন্দ্র মোদী টার্গেট করছে, পার্লামেন্টে তার সংসদ সদস্য পদ খোয়াতে হলো এবং সে একটা কথা বলার সুযোগ পায়নি, কেন তখন সংখ্যাগরিষ্ঠের সরকার ছিল। আজকে হলে কোয়ালিশন সরকার হলে বিজেপি এটা হয়তো করতে পারতো না, কিন্তু সোনিয়া গান্ধী পাশে এসে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে মহুয়া মৈত্রকে টিকিট না দেওয়া হয় তার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্ব নানা রকমভাবে মানে চেষ্টা করেছে যাতে মহুয়া মৈত্র টিকিট না পায়। ভয় দেখানো হয়েছে, বলা হয়েছে যে মহুয়া মৈত্রকে আপনারা টিকিট দিলে তার সংসদ সদস্য যদি হয়ও তাহলেও তো তদন্ত চলছে, সুতরাং তার পরেও কিন্তু সংসদ সদস্য পদ খারিজ করা যায় আইনগতভাবে, সুতরাং একটা আবার উপনির্বাচন হবে, আপনি বিপদে পড়বেন। সুতরাং এসব ভয়ও দেখানো হয়েছে। এটা সত্ত্বেও কিন্তু মানে মমতাও টিকিট দিয়েছে, অভিষেকও সেটাতে অ্যাকসেপ্ট করেছে এবং ও জিতে দেখিয়েছে। জো জিতা ও সিকান্দার গৌতম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ও জিতে দেখিয়েছে।
যেমন একটা কথা বলো যে আমি জানি না তুমি মনমোহন দেশাইয়ের সিনেমা দেখেছো? হ্যাঁ, মনমোহন দেশাই সিনেমা না দেখলে তো মানে বড় হওয়া যাবে না। স্বর্গে গেলেও চিত্রগুপ্ত বলবে আবার ফিরে গিয়ে দেখে তারপরে এসো। মনমোহন দেশাইয়ের গল্পে থাকতো যে, বা মনমোহন দেশাই কেন শুধু বলবো, একটা ইয়াদো কি বারাত বলে একটা সিনেমা ছিল, সেখানেও তাই ছিল যে ছোটবেলায় ভাই বোনরা বিচ্ছিন্ন, প্রিয় ছবি ইয়াদো কি বারাত। ছোটবেলায় ভাই বোনরা বিচ্ছিন্ন হয়ে যেত। শশী থারুর আর মহুয়া মৈত্র কি একই ইয়ের গর্বে হওয়া, ছোটবেলায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই আর বোন? না, ওটা ভাই বোন বললে আবার একটা বন্ধুত্বের মানে যে রিলেশনশিপ সেটাকে অমর্যাদা দেওয়া হয়। সুতরাং সবসময় আমি সেটাকে, আমি দার্শনিক ভাবে বলছি, রিয়েল লাইফে বলছি না। আমার যেটা মনে হয় না, আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাইছো, সেটা হচ্ছে যে মহুয়ার যে রাজনৈতিক বা যে ডিএনএ আর শশী থারুরের মধ্যে কিন্তু অনেক মিল আছে। তবে শশী থারুর আর মহুয়ার মধ্যে অমিলও আছে। কিন্তু মহুয়া যেভাবে কন্ট্রোভার্সিয়াল হয়েছে, শশী থারুর কিন্তু মানে সেদিক থেকে দেখতে গেলে মানে একটা বিচ্ছিন্নতা আছে, বড় মহুয়ার সেই বিচ্ছিন্নতাটা কম। মহুয়া অনেক বেশি সাহসী। মহুয়া করিমগঞ্জে এমএলএ হয়েছে, যে করিমগঞ্জটা কিন্তু একেবারেই আরবান এলিট সিট নয়। এবং আমি যেহেতু ওর সাথে আমার একটা ব্যক্তিগত মানে বন্ধুত্ব আছে, আমাকে অভিক সরকারের মাধ্যমে প্রথম পরিচয় হয়েছিল কিন্তু আনন্দবাজারে, এবং আমি সেটা মেনটেন করেছি এবং আমি ব্যক্তিগতভাবে, এবং আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ওকে কতটা ভালোবাসে, ওকে শাড়ি পরানো শিখিয়েছে মমতা। আচ্ছা, কেন কৃষ্ণনগর থেকে মমতা ওকে যখন ব্যাক করলেনি এরম ভাবে, যেটা সত্যি তুমি যেটা বলছো, তাহলে কেন কৃষ্ণনগর থেকে ওকে বালিগঞ্জে নিয়ে গেলেন না, যেটা ওর অ্যাকচুয়ালি কনস্টিটুয়েন্সি, যেটা ওর জায়গা? না, কিন্তু কৃষ্ণনগরে তো ও তো জিতে দেখিয়েছে, এবং বালিগঞ্জে সবসময় কিন্তু যেটা আমরা মনে করি যে খুব প্রেডিক্টেবল, যে এটা অনেক সময় কিন্তু প্রথম কথা হচ্ছে যে এবারে না যে সিটটা দেওয়া হয়েছে কাকে কোথায়, যেটাতে অনেকটাই কিন্তু সার্ভে ভিত্তিক করেছে, সেটা আবার অভিষেকের কৃতিত্ব। অভিষেক কিন্তু, এবং শুধু পিকে নয়, আরো দুটো অর্গানাইজেশন আছে যারা প্রত্যেকটা জায়গায় কে জিততে পারে কে হারতে পারে, হ্যাঁ, এগুলো সব সার্ভে করে। বিজেপিও করে, কিন্তু বিজেপি অনেক ভুলও করেছে। মেদিনীপুরে দিলীপ ঘোষ হারবে বলেছিল, সেই জন্য সিট চেঞ্জ করিয়েছে। সেটা কতটা সার্ভে ভিত্তিক, কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এসব প্রশ্ন ওঠে। কিন্তু ওকে কিন্তু কৃষ্ণনগরে হারানোর জন্য দেওয়া হয়নি। এবং আমি জানি বলে বলছি যে প্রবল চাপের মধ্যেও, কেননা মহুয়া যেটা হয়েছে তুই বলে না যে শশী থারুর আরবান, শশী থারুর এলিটিস্ট, শশী থারুরের এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়তো মহুয়ার থেকেও বেশি পাণ্ডিত্য। আই শুড ফেয়ার টু শশী অলসো। কিন্তু তুমি জানো তো মহুয়া কিন্তু দুটো সাবজেক্টে, ইকোনমিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে, দুটো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের, এবং সেখানে ও কিন্তু তারপরে একটা খুব ভালো বিদেশি ব্যাংকের একটা খুব গুরুত্বপূর্ণ পদে আসীন ছিল। এবং ও যে লন্ডন থেকে ফিরে এলো এবং ভারতে এসে রাজনীতি করবো, এই ওর মধ্যে এই যে খ্যাপামি ইন এ গুড সেন্স, এই খ্যাপামিটা না থাকলে কিন্তু আবার তুমি এগোতে পারো না। এই খ্যাপামিটা কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীকে এগিয়ে নিয়ে যায়। দুম করে একটা দমদম ছেড়ে দেওয়া। মহুয়া যে সময়ে কংগ্রেসে ছিলেন, সেই সময় আমরা তো যেরম জার্নালিজমে হয়, ফিল্মে, সর্বত্র লোকে তো স্পট করে, ট্যালেন্টকে এগিয়ে দেয়। কি হতো যদি সেই সময় রাহুল গান্ধী অধীর চৌধুরীকে না করে প্রদেশ কংগ্রেস সভাপতি মহুয়া মৈত্রকে এগিয়ে দিতেন? এই এক্সপেরিমেন্ট তো রাহুল গান্ধী করতে পারেননি না। কি হতে পারতো সেটা তো আমি প্রেডিক্ট করতে পারি না, কিন্তু এই ঝুঁকিগুলো অনেক সময় নরেন্দ্র মোদীও নেন, করে সফলও পান। আমি কিন্তু খুব খারাপ হতো যোগী আদিত্যনাথ সমস্ত এই তোমাকে তো মানে এক্সপ্লোর করতে হবে। এটা খারাপ হতো না, আমার তো মনে হয় খুব খারাপ হতো না, যদি না মহুয়ার একটা প্রবলেম আছে। আমি এই জায়গাটাতে আমি একটু মানে দলকে নিয়ে চলা, হ্যাঁ, মানে ওর যেটা হয়েছে যে ও খুব ইন্ডিভিজুয়াল ভালো সোলো প্লেয়ার, এবং একটা সময় নিয়ে টিম লিডার হওয়ার জন্য একটা সময় লাগে। ওই সময় তখন তো সবে এসেছে না, এবং ওর যদি মানে ম্যারাইটাল সেপারেশন না হতো তাহলে দেখো বলে না যে একটা অবজেক্টিভ সিচুয়েশন মানুষকে আরো সাফল্যের দিকে নিয়ে যায়। ওই যে ক্রিটিক্যাল সিচুয়েশনটা, কেননা ও বিবাহিত ছিল, একজন ডাচ ফাইন্যান্সের লোক। এটা মহেশ ভাটের ভাষায় অ্যাক্সিডেন্টাল সার্কামস্টান্স, যেটা ছাড়া একটা মানুষ জীবনে সফল হতে পারে না। একটা ক্রাইসিস হলে তার থেকে মানে এটা
একদম স্পিরিচুয়ালিটিতে, কারোর স্পিরিচুয়ালিটিতে আঘাত না দিয়ে বলছি, কারণ আমি নিজে খুবই স্বামী বিবেকানন্দের অত্যন্ত মানে ডিভোটি আমি রামকৃষ্ণ মিশনের। স্বামী বিবেকানন্দের পারিবারিক জীবনে যে অশান্তি, বাবার মৃত্যু, আর্থিকে মানে তখন মানে উনি যেরকম তখন সেই জায়গাটা থেকেই কিন্তু স্পিরিচুয়াল উনি রাস্তা খুঁজছেন, ঠাকুরের কাছে গিয়ে পৌঁছলেন। মানে এটা একটা এক্সট্রিম উদাহরণ। তাই বলে আমরা স্বামী বিবেকানন্দকে অবতার বলে মনে করি, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রতিকূল পরিস্থিতিতে, লন্ডনে ও যে কষ্টটা পেয়েছে, যে দুঃখটা পেয়েছে, বা ওর জীবনে যা যা হয়েছে, সেটা কিন্তু ওকে কলকাতায় নিয়ে এসে বা দিল্লিতে নিয়ে এসে ওই যে মোটিভেশনটা ও পেল, এবং রাহুল গান্ধী ওকে পছন্দ করেছিল, রাহুল গান্ধী ওকে এগিয়েও দিয়েছিল, এবং ও প্রথম থেকেই একটা মিডিয়া সাপোর্ট পেতে শুরু করেছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, কংগ্রেসের মধ্যে যেটা হয়, কোনো নবাগতকে মানে রেড কার্পেট ওয়েলকাম করা, এটা একটা শতাধিক মানে বছরের বেশি আর কি প্রাচীন দল, সে একটা ওইসব যারা ওখানে রয়েছে তারা তাকে গ্রহণ করলো না, এবং ও কংগ্রেসের তিতিবিরক্ত হয়ে গেল, র্যাগিং এর শিকার, র্যাগিং এ মানে তিতিবিরক্ত হয়ে গেল। সেখানে কিন্তু মমতাকে গ্রহণ করলো। কিন্তু এইবারে যে টাটকা ঘটনা, যেটা এই যে আদানি এবং যে নিয়ে কন্ট্রোভার্সি, তাতেও কিন্তু সবাই মনে করেছিল যে ওকে মানে দল মানে, কেননা এটা একটা কর্পোরেট প্রেশার, বিজেপির প্রেশার, কিন্তু ও জিতবে এই কথাটা মমতা এবং অভিষেক নমিনেশন দেওয়ার সময়ও বলেছে যে ও জিতবে। এবং আমি নিজে জানি বলে বলছি, করিমগঞ্জের মতো সিটে যেখানে ও এমএলএ ছিল, আমি না অবাক হয়ে গেছি। হ্যাঁ, করিমগঞ্জে তোমাকে দিয়েছে, তুমি তো করিমগঞ্জের সাথে কমপ্লিট, তুমি কোথায় একটা লন্ডন, তুমি বলে তাতে কি হয়েছে আপনি কি জানেন, আমি বাংলা বলতে পারি না, বাংলা কথা বলতে পারি না, এই করতে পারি না। ও করিমগঞ্জে গিয়ে না প্রচন্ড জনপ্রিয় হয়ে গেছিল, এবং ওখানে মুসলিম এবং হিন্দু দুটো সম্প্রদায়ের কাছে, এবং ও কিন্তু ওখানে থাকতো। সাধারণত কি হয়, দিল্লি থেকে উড়ে যায় কিছুদিনের জন্য, বাড়ি নিয়েছিল, আমি জানি, আমি কৃষ্ণনগরের বাড়িতে গিয়েছিলাম, আমি কাভারে। তাহলে সাংঘাতিক মানে কৃষ্ণ। তো এই যে ওর যে মানে এই ব্যাপারটা না, যে একদম অ্যাসোসিয়েটেড হয়ে যাওয়া, গরিব মানুষদের মধ্যে মিশে যাওয়া, এবং আরেকটা জিনিস অনেকে জানে না ওর সম্পর্কে, ওর বাংলা কিন্তু খুব স্ট্রং। ও তো, আমরা তো মনে করি ও একটুখানি ইংলিশ টাইপ, ইংলিশ, হ্যাঁ, হিন্দিটাও খুব খারাপ নয়, কিন্তু ও তো বেসিক্যালি খুব মানে ইংরাজিতে, যা আমরা অনেক সময় বলি না ইংরাজিতে ভাবে, হ্যাঁ, ইংরাজিতে স্বপ্ন দেখে কিনা জানি না, কিন্তু ও আলিপুরে ইংরেজিতে ভাবে কিন্তু বাংলায় রাগে, হ্যাঁ বাংলায় রাগে। এবং ওর বাবা মা, আমি বলবো মানে ও তো খুব মাতৃভক্ত মানে ভক্ত, ও আলিপুরে, এবং ওদের পরিবেশটাও খুব আরবান পরিবেশই তো বড় হয়েছে, বিদেশে যাওয়ার আগেও এখানেও মানে ও কোনোদিনই কিন্তু খুব একটা মানে প্রান্তিক মানুষদের সাথে মেশার সুযোগ পায়নি, রাজনীতিতে এসে বরং মিশেছে। মানে আমাদের মতো বাজারে আলু পেঁয়াজ ওকে ওর বাজারে যেতে হয়নি। কিন্তু আমি ওর বাড়িতে গিয়ে প্রচুর বাংলা বই দেখি কলকাতায়, আমি খুব প্রথম বিস্মিত হই, কেননা ওকে আমরা সবাই জানি যে ও হচ্ছে খুব সফিস্টিকেটেড, পার্টিতে যায়। বইগুলো কার? শীর্ষেন্দু, সুনীল? না, শীর্ষেন্দু, সুনীল, শুধু শীর্ষেন্দু সুনীল নয়, বিভূতিভূষণ, তারাশঙ্করদের বই। এবং আমি ওকে যখন বললাম যে তুমি এসব বইগুলো কি সাজিয়ে রেখেছো, মানে ঝুল পড়ে মানে আছে, না না ঝুল তো পড়ে নেই, সেটা তো না হয় ডাস্টিং করার হয়তো 4টে লোক থাকতে পারে, কিন্তু আমি ওকে যখন জিজ্ঞাসা করলাম, মানে ও না মানে পথের পাঁচালী বলো না, পথের পাঁচালী ইজ এ ভেরি পপুলার, সবাই জানে, থ্যাঙ্কস টু সত্যজিৎ রায়, কিন্তু যে বইগুলো হয়তো সিনেমাও হয়নি, মানে ও কিন্তু প্রচুর জানে বাংলার ব্যাপারে। আমার একটু জল খেতে হচ্ছে, আমি অবাক হই এই ওর যে আচ্ছা এমন শক্ত শক্ত বাংলা বলে, তা আমি ওকে, আর ও আমি যেহেতু যুক্তাক্ষর দিয়ে না, আর ওটা ইচ্ছে করে আমাকে আরো দেখাতে চাইছে, কারণ আমি একটু বাংলা টাইপ আবার, সেই জন্য আমাকে মানে ধরো মহুয়া যদি আমাকে বলে প্রত্যুৎপন্ন মতিত্ব, এখন আমি তো সেটা প্রচন্ড অবাক হয়ে যাবো না, এলাম তুমি জানো প্রত্যুৎপন্ন মতিত্ব মানে, তো বলো শোনো আমাকে মা আমার ছোটবেলার ব্যাকরণ শিখিয়েছে, এই করেছে সেই করেছে, ওটা মজার ক্যারেক্টার। কিন্তু মানে ওর আমি কিন্তু মনে করি ওর একটা ব্র্যান্ড আছে, এবং ওর টিআরপি খুব হাই। হ্যাঁ, ওর কিছু ত্রুটি তুমি যদি সুযোগ দাও আমি সেটা বলবো। ত্রুটিটা কোথায় কি জানো, মানে আমার একটা কথা বলো, মহুয়াকে আমি বললাম কিংকর্তব্য বিমূঢ়, রক্তস্নাত, কুজ্ঝটিকা, এগুলো বানান মানে সিনোনিমস বলতে পারবে? পারবে, হ্যাঁ।
হয়তো একটা দুটো নাও পারতে পারে, অভ্যাস অনভ্যাস, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ও মানে শি ইজ ভেরি মাচ মানে ওর বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য সব জানে। এরকম অনেক অন্য যারা আর কি মানে মফস্বলী বাঙালি তাদের থেকে বেশি জানে, সুতরাং ওটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, ওর শুধু ত্রুটি যেটা আমার মনে হয় সেটাতে যে ও না একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ আছে, মানে ওর সাথে যে ষড়যন্ত্র হতে পারে, সবাইকে ফেস ভ্যালুতে নেওয়া, সবাইকে এখন একটুখানি ধাক্কা খেয়ে হয়তো সচেতন হয়েছে হয়তো, কারণ আমি তো অত বেশি তারপরে কথা বলার সুযোগ হয়নি, হওয়া উচিত। কিন্তু যেটা হয়েছে কি, যেমন ধরো ওর প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে যে কাজটা করানো সেটা হয়তো কোনো ওর বন্ধুকে দিয়ে মেল করিয়েছে, সেটা হয়তো পার্লামেন্টে ওই রকমভাবে করা উচিত হয়নি, পার্লামেন্টের আইন অনুযায়ী সেটা সিক্রেসি হয়েছে। কিন্তু ও কিন্তু এটা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা কাউকে দিয়ে করাচ্ছে, মানে ওর কাছে মনে হয়েছে যে এটা ঠিক আছে, চলতা হ্যায়, এই যে ব্যাপারটা খারাপ। আমি এখানে ডিফার করছি। একটা লোক যে জেপি মর্গানে কাজ করে এসছে, যার কর্পোরেট এক্সপিরিয়েন্স আছে, সে জানে না যে আমার লোকসভার পাসওয়ার্ড কোনো হীরাচান্দানি মীরচান্দানি কাউকে দিতে হয় না? এটা কি মানে বিশ্বাসযোগ্য? না, ব্যাপারটা হচ্ছে কি জানো তো, ব্যাপারটা হয়েছে যে এই জিনিসটা অনেকেই করে, মানে এই জিনিসটা মানে ধরো এটা যদি ও না করতো, মানে অভিযোগটা কি হচ্ছে, যে অভিযোগটা হচ্ছে যে ওকে ইনফরমেশনটা ও ডাইভার্জ করেছে। ইনফরমেশনটা কিন্তু ওই করে লোকসভার আইডি দিয়ে দিতে পারো না, এটা অনেক সময় হয়, অনেকে দেয়। কেননা বলছি তো, ধরো আমি নিজেই অনেক সময় হয়তো আমার যে ব্যাংকার তাকে বললাম যে আমি খুব টেকনোলজি স্যাভি নই, এমন নই, একটু পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তুই বললো মারাত্মক ব্যাপার, আমরা ব্যাংকাররাই দায়িত্ব নেবো না, তারপর কিছু হলে আপনি বলবেন, আল্লাহ যে আমি পাসওয়ার্ড পরে চেঞ্জ করে দেবো, পাসওয়ার্ডটা নিয়ে নাও, নিয়ে করে দাও না বাবা, আমি এসব অত টেকনো স্যাভি নই, আমি নিজে করেছি। সুতরাং এগুলো করা উচিত নয় ওর ক্ষেত্রে। পার্লামেন্টে কি হয়, বহু মেম্বার অফ পার্লামেন্ট, তাও তো মহুয়া অনেকটা ল্যাপটপ চালাতে জানে, অনেকে আছে জানেই না। লালুকে যদি তুমি বলো যে এখন আপনি আমার পাসওয়ার্ড দিয়ে আপনি নিজে নিজে সব করুন, ওরটা কেউ একটা করে, হ্যাঁ, এবারে যে করছে সে তার সেক্রেটারি একটা রাখলো যে এটা ওয়েল ইকুইপড হবে, একটা লোককে তো বলতেই হচ্ছে। ওর ক্ষেত্রে কি হয়েছে যে ও যখন বিদেশ থেকে কোনো বন্ধু, আচ্ছা তুমি উল্টোটা দেখো, ও যদি ওকে দিয়ে না করাতো তাহলেও কিন্তু ও সিক্রেট ইনফরমেশন শেয়ার করতে পারে, মানে ওইটা পাসওয়ার্ডটা দিয়েছে বলেই শেয়ার্ড হয়েছে। একটা লোককে আমি সেক্রেটারি রেখে তাকে দিয়ে করিয়ে কন্টেন্টটা অনায়াসে আমি একটা প্রিন্ট আউট বের করেও কাউকে দিয়ে দিতে পারি। সুতরাং আমার যদি বদ মতলব থাকে, বরং আমি আরো কেয়ারফুল হব। এটা না ও কোনো বদ মতলব নিয়ে করলে ও যে ও বোঝেইনি যে এটা যে একটা সাংঘাতিক অপরাধ। অ্যাকচুয়ালি এটা অনেকে করে, এটা চলতা হ্যায়। এখন এই চলতা হ্যায়টা না ওর বিরুদ্ধে ওকে ফাঁসানো হবে বলেই তো আরো বেশি লিগালি ওকে ধরা হয়েছে, সেটাও ঘটনা। কিন্তু হ্যাঁ, আমি যেটা বলছি যে ওর যে কোনো দোষ নেই সেটা তো আমি বলছি না, সেটা তো আদালতে বিচার হবে, তার এটা হবে। কিন্তু ও যেভাবে ওর ক্রাইসিসটা হ্যান্ডলিং করলো, দ্রৌপদী থেকে বলা, মিটিং থেকে বেরিয়ে এসে, তারপরে ধরো ও যেভাবে নিজের পার্টিকে, প্রথম দিকটাতে তো ওই ঘটনাটাতে অনেকে অসন্তুষ্ট হয়েছিল, একদম পার্টি বলেছিল, পার্টি স্পোকসম্যান বলেছিলেন যে এই দায়িত্ব মহুয়া নিজে নেবে। তার একটা কারণ হচ্ছে, যেটা আমি সেই সময় আমিও বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি এটা বিশ্বাস করি, জানো, এটা মহুয়া মানে মহুয়ার পক্ষ নিয়ে বলছি না, কিছুটা বরং ক্রিটিক্যালি বলছি। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল, আমি নরেন্দ্র মোদীর বিরোধিতা করছি, বিজেপির বিরোধিতা করছি। এখন সেটার জন্য আদানির নাম আসতে পারে এবং তুমি আদানির কে করছো, কিন্তু আদানির বিরুদ্ধে আমি ভেস্টেড ইন্টারেস্টটা হচ্ছে যে আমার আদানিকে বধ করতে হবে। আদানি নাম্বার ওয়ান টার্গেট, মোদি ইনসিডেন্টালি এসে যাচ্ছে আদানির জন্য, এটা কিন্তু হওয়া উচিত নয়। যখন 2G স্পেকট্রাম হয়েছিল তখন কিন্তু বিজেপি বিরোধিতা করেছিল মনমোহন সিংয়ের, কয়লার কেলেঙ্কারি মনমোহন সিংকে। 2G স্পেকট্রামে বিজেপি কিন্তু অ্যান্টি আম্বানি মুভমেন্ট করে। বোফোর্স যখন হয়েছিল তখন 89-এ ভিপি সিং রাজীব গান্ধীর বিরুদ্ধে আন্দোলনটা করেছিল, গোটা দেশ জুড়ে হিন্দুজা বিরোধী আন্দোলনটা হয়নি, ইনসিডেন্টালি হিন্দুজা এসেছে। তো এইখানে মমতাও সবসময় অ্যান্টি ইন্ডাস্ট্রি স্ট্যান্ড মমতাও নিতে চায় না,
আদানির পোর্ট করছে। আচ্ছা, মহুয়া যেহেতু অ্যান্টি আদানি বলছে, সেহেতু তাহলে মমতাকে পোর্টটা নাকচ করতে হবে? আমি মনে করি না। দুটো জিনিস আলাদা, কিন্তু মানে সেটা আদালতে প্রমাণ হবে, কি হবে সেটা। কিন্তু যে ইনভেস্টার, এটা করতে গিয়ে অনেক সময় অনেক ইনভেস্টমেন্টের প্রবলেমও হয়ে গেছে, অনেক ক্ষেত্রে। বেদান্তর ক্ষেত্রে হয়েছিল যে গোষ্ঠী, এগুলো অনেক ক্ষেত্রে হয়েছে, আগরওয়ালদের কয়লার যখন হয়েছিল। তো এইটা আমার একটা ওপিনিয়ন ছিল, কিন্তু এই ক্রাইসিসে ও কিন্তু কনসিস্টেন্ট ছিল, ও ভয় পেল না, এবং ও নিজের যে কনভিকশন, এবং বলেই যাচ্ছে, কথা তো বলেই যাচ্ছে। হ্যাঁ, আমি বরং মনে করি যে এখন নির্বাচনে জিতে এসেছে, যখন তুমি জিতে গেছো তখন কিন্তু ওই মানে লাইলো ক্রোধটা একটা, হ্যাঁ মানে এখনো এবারও মানে আমি দেখছিলাম বলেছে যে নরেন্দ্র মোদী হচ্ছে পরমাত্মার সৃষ্টি আর মা গঙ্গা গোদ নিয়েছে। হ্যাঁ, নরেন্দ্র মোদী গঙ্গা নিয়ে বলেছে, সেটাকে নিয়ে ব্যঙ্গ করে টুইট করেছে। টুইট না, মানে এখন এক্স হ্যান্ডেল বলে। এই যে কথায় কথায় এক্স হ্যান্ডেল করা, মানে ও যখন জিতে গেছে, বলেন না, সেই চার্চিলের কথা বোধ হয়, যখন তুমি বিজয়ী তখন ম্যাগনানিমাস হতে হবে। তুমি যখন বিজয়ী হওনি, ভিক্টোরিয়াস হলে ম্যাগনানিমাস হতে হবে। এখন তুমি জিতে গেছো, এখন অযোধ্যাতেও হেরে গেছে, বেনারসে ওর সিট কমে গেছে, আন্দোলন করো, কিন্তু পার্সোনাল অ্যাটাক করে পার্লামেন্ট সেশনের শুরুতে এই জায়গাটা আমার মনে হয় যে ওকে আরেকটু। আমি কিন্তু মহুয়া মৈত্রকে চিনি না ভালোভাবে, কিন্তু এই জায়গাটা আমি মহুয়া মৈত্রের সঙ্গে কেন, কারণ সেদিন আমি একটা মহুয়া মৈত্রের ইন্টারভিউ দেখছিলাম ইউটিউবে, যেখানে মহুয়া মৈত্রের বক্তব্যটা শুনে আমি খুব আশ্চর্য হয়ে গেছি, যদি এটা সত্যি হয় যে 12 তারিখে একটা ওর অপারেশন হয়, একটা গাইনোকোলজিক্যাল অপারেশন, মেজর অপারেশন। তার আগে মহুয়া গিয়ে, যিনি ওই বাংলোগুলো দেখেন, কোনো একজন আর্মির কেউ বা কাউ, তাকে গিয়ে বলেন যে আমার এরকম একটা অপারেশন নিয়ে জন্য আমায় কয়েকটা দিন এক্সট্রা দিন অ্যালাউ করা হোক। সেই ভদ্রলোক বলেন অ্যালাউ করার কোনো রাস্তা নেই, কারণ 2000 লোক লাইনে দাঁড়িয়ে আছে এটা পাওয়ার জন্য। 2000 লোক, আমি সরি, 16 তারিখে ওই অবস্থায় বাংলো ছেড়ে দিতে হয় তার অপারেশন হয়ে ফেরার পর 4 দিনের মধ্যে, যেখানে মুভমেন্ট করারই কথা নয়। আজও সেই বাংলোতে লোক দেওয়া হয়নি। এটা যদি সত্যি হয়, এটা কিন্তু এই অবিচারের পর সত্যি কিন্তু ম্যাগনানিমাস হওয়াটা ডিফিকাল্ট না। আমি কিন্তু একটা অন্য দিক থেকে বলছি, আমি তোমার সাথে একমত। এবং এই যে ঘটনাটা, শুধু এই ঘটনাটা না, মানে ধরো পার্লামেন্ট ওকে বলতে দেওয়া হয়নি, ও আত্মপক্ষ সমর্থনে একটা বাক্য বলার সুযোগ পায়নি, কেউ পায়নি, ভাবা যায় না, কেউ পায়নি, কেউ পায়নি। এবং ওর পাশে বিরোধীরা এসে দাঁড়িয়েছে, সোনিয়া টু মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি বলছি যে সেটাই তো হচ্ছে সব থেকে বড় অগ্নি পরীক্ষা। তুমি তো মানে তুমি অধম তা বলে আমি উত্তম হইব না কেন? মানে তুমিও তো মোদির সাথে খেলতে গিয়ে মোদি হচ্ছ। এখন তুমি বলতে পারো টিট ফর ট্যাট, কিন্তু আমি বলি এখানে ওর, আমি যেটা বলতে চাইছি ওর সম্পর্কে, যেহেতু ওকে নিয়ে আমরা আলোচনা করছি, উইথ অল ডিউ রেসপেক্ট টু মহুয়া, ওর মধ্যে এই যে রাজনৈতিক যে চতুরতা, অর্থাৎ মানে তোমার অপেক্ষা করা ঠিক সময়ের জন্য, তখন আঘাত করব, মানে ও কিন্তু অনেক বেশি ইম্পালসিভ, পলিটিক্যাল স্ট্রিট ফাইটার অনেক বেশি। হ্যাঁ, মানে আমি, আচ্ছা বাড়িটা নিয়ে নিয়েছো, এই করেছো, তাতে তো ও ভিকটিম স্ট্যাটাসই পেয়েছে। কৃষ্ণনগরের মানুষ ওকে ভোট দিয়েছে, তার ফলে ও যা ওর রাজনীতিতে না ভিকটিম হওয়া ভালো। ওর যে ওকে যদি মানে ওটা না করতো এবং বাড়িটা রেখে দিত, দিয়ে তাহলে সেটা কিন্তু অনেক বেশি মোদিদের দিক থেকে অনেক বেশি চাতুর্য হতো। ওরা বরং ইম্পালসিভ হয়ে গেছিল, যেটা ওদের দিক থেকে হয় না। মহুয়াকে নিয়ে ওদের, আমার মনে হয় এটা মূলত আদানিকে আঘাত করাতে এটাতে ওদের বেশি সমস্যা হয়ে গেছিল, কেননা ও এমন একটা জায়গায় ঘা দিয়েছে যেটা হচ্ছে সব থেকে দুর্বলতম জায়গা, মৌচাকে ঘা। এবং মনে রাখতে হবে আদানি কিন্তু গুজরাটি অস্মিতা অলসো, মানে তুমি আমার রাজ্যের একজন শিল্পপতি, এটাতে গুজরাটের প্রাইড, অনেক রকম ফ্যাক্টর কাজ করেছে। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির ব্যক্তিগত সম্পর্কটা, এবং গোটা পৃথিবীতে সেটা প্রচার হচ্ছে। আর মহুয়া খুব ভালো ইংরেজিতে কথা বলে, ও তো ইন্টারন্যাশনাল মিডিয়া ওকে কভার করেছে। সেই সময় বিদেশের সংবাদপত্রগুলো ওর বিরাট বিরাট করে ইন্টারভিউ ছাপছে। তার ফলে যেটা হয়েছে যে ওদের দিক থেকে কিন্তু ওইভাবে ওকে তাড়ানোটা
খুব ডিসরেসপেক্টফুলি, আচ্ছা, সেটা অন্যায় এবং ভুল হয়েছে, এটা ওর লাভ হয়েছে কি? বিজেপিও এইসব ক্ষেত্রে অনেক সময় যন্ত্র দেখা যায় যে তোমার অপোনেন্ট যে সে ইকুয়ালি স্ট্রং একটা ফিমেল ফেস আমি ওখানে এনে দিলাম, যাকে একটা রিভার্স লড়িয়ে দিলাম সিঙ্গেলস। এখানে সেটা বোধহয় স্মৃতি ইরানি বা অন্য কাউকে দিয়ে করা সম্ভব হয়নি। তোমার কি মনে হয়, মানে বিজেপির দিক থেকে মহুয়াকে কমব্যাট করার জন্য? হ্যাঁ, ও খুঁজেই পায়নি কাকে দাঁড় করাবে। না, দাঁড় করানোর কথা বলছি না, মানে পলিটিক্যাল যুদ্ধ, বিবৃতি যুদ্ধ, এগুলোতে উল্টো দিকে কাউকে কোনো ধনুর্ধরকে পাওয়া যায়নি, মহিলা ধনুর্ধর পাওয়া যায়নি। কেননা নিশিকান্ত দুবে সেই তো মেন ব্যাটলটা লড়েছে। নিশিকান্ত দুবে যদি এবং বিপুল ভোটে জিতেওছে, আমাকে বিজেপিরই একজন নেতা জিজ্ঞাসা করছিল, আচ্ছা নিশিকান্ত এত ফাইট দিল, মহুয়ার সাথে এত লড়লো, পার্লামেন্টে নিশিকান্ত এলো, মহুয়াও এলো, এবং নিশিকান্তের সাথে তো ওর তার আগেও স্ট্যান্ডিং কমিটি, কনসালটেটিভ কমিটি বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল। তো আর বলে দেয় না, ও কলে স্পেড এ স্পেড। আমার এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তুমি বলতে পারো যে মহুয়া ঠিক, আমি ভুল, কেননা আমার আবার একটা প্রবৃত্তি আছে, আমার একটা নেচার আছে। আমি নিজে যেহেতু খুব বেশি কনফ্রন্টেশনালিস্ট অ্যাপ্রোচ নয় আমার, এটা আমি ঠিক ভুল বলছি না, হয়তো আমারটাও ভুল, কিন্তু ওর ক্ষেত্রে ও তো রাজনীতি করে। ওই যে স্ট্যান্ডিং কমিটি বা যা যা হয়েছে সেগুলো ওই অত টুইট যুদ্ধ বা এক্স হ্যান্ডেল যুদ্ধ, এগুলো কিন্তু সবসময় তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা সে সময় পছন্দ হতো না। সেই কারণেই ব্যক্তিগত বলতো, কেননা কিছু কিছু ক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, মানে তোমার কতটা করবো না, একবার বললাম ঠিক আছে, সেটাকে বারবার বলা অনেক রকমের প্রবলেম হয়। তো এবারে দেখো নিশিকান্ত দুবে তো ওর সাথে লড়েছিল, কোনো সেভাবে প্রতিদ্বন্দ্বিত নিশিকান্ত দুবেই ছিল, ওকে কিন্তু মন্ত্রী করেনি, ওকে কিন্তু এত মার্জিনে জিতেছে, এতবার জিতেছে। তাই বললাম যে আমাকে জিজ্ঞেস করছিল যে ও আডানির হয়ে এত ব্যাট করলো, মহুয়ার সাথে এত লড়লো, মোদি কিন্তু ওকে করেনি। তার কারণ মহুয়া জেতার পর যদি নিশিকান্ত যদি ক্যাবিনেটে আসতো, তাহলে মহুয়াও তো ওকে ছিঁড়ে খেত। সুতরাং কোনো একটা জায়গায় নিশিকান্তরও কিন্তু বেনিফিশিয়ারি হলো না, যেটা ভেবেছিল যে মন্ত্রিত্ব পাবে, আরো গুরুত্ব পাবে, সেটা মোদি অমিত শাহ দিল না ওকে। কিন্তু একটা কথা বলো, মহুয়ার মধ্যে কি যে পার্সোনাল গ্লোরি সিকিংটা কখনো কখনো পার্টি লাইনকে ছাপিয়ে যায় না? সেইটা দারুণ প্রশ্ন এটা একটা। তার কারণটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আর ইনস্টিটিউশন, এটা সব পেশাতে, ইভেন রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। স্বামী লোকেশ্বরানন্দ ট্রাস্টি হতে পারে। এখন ইন্ডিভিজুয়াল যদি খুব প্রতিষ্ঠানের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে সংগঠন বা সংস্থা সেটা পছন্দ করে না। এবং সে যদি টপ লিডার হয়, সে যদি মায়াবতী হয়, তাহলে আলাদা কথা। কিন্তু মায়াবতীরও কিন্তু তুমি লক্ষ্য করে দেখেছো, মায়াবতী কিরকম ভাবে ওর ভাইপোকে সমস্ত দিয়ে দিয়েছিল, ঘোষণা করে দিয়েছিল, ভোটের চলাকালীন তাকে আবার তাড়িয়েও দিল এবং অফিসিয়ালি বের করে দিয়েছে, এবং কোনো সিটই পেল না, পার্সেন্টেজ অফ ভোট ওর মায়াবতীর বাড়েনি। তো এখানে হয় কি, এই ইন্ডিভিজুয়াল যখনই কোনো একটা প্যারালালি মেন লিডারশিপ, যেটা একটা হয় অফিসিয়াল, যে প্রেসিডেন্ট, সেক্রেটারি ইত্যাদি, এখন তার পাশাপাশি যদি কেউ একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাইকার ফুটবলে, কিংবা কেউ যদি একটা ক্যাপ্টেনের বাইরে আরো বড় একটা খেলোয়াড়, তুমি এগুলো আরো ভালো বলতে পারবে অন্যান্য মানে ক্রিকেটের বা এর ক্ষেত্রে। আমি রাজনীতির ক্ষেত্রে দেখেছি ভীষণ অসুবিধা হয়, ওইটার মধ্যে একটা না মিডল পাথ নিতে হয়। মানে ওইটা অনেক সময় মহুয়ার যেরকম আমি বারবার বলছি, ও খুব ইমোশনাল, ও অত ছক কষে চলার মহিলা নয়। একবার মা কালী নিয়ে বলেছিল এবং সেটা নিয়ে বিরাট বিতর্ক হয়ে গিয়েছিল, মমতা খুবই অসন্তুষ্ট হয়েছিল। আসলে ও কিন্তু কোনো অসত্য বলেনি, মানে ও যেটা বলেছিল এথনিক মানে একটা কনসেপ্ট মা কালী, এবং সেখানে মানে শিব এবং এদের ক্ষেত্রে সাবঅল্টারনিজম, গাঁজা খায়, বিড়ি খায়, এখন সেটা নিয়ে একটা সিনেমা কিছু হয়েছিল, কিছু বলেছিল। এবং ও যেটা বলেছিল এক্স্যাক্ট যেটা কোট, কারণ আমি উপস্থিত ছিলাম সেই কনফারেন্সটাতে এবং আমি ওর সাথে কথাও হয়েছিল। কিন্তু হয় কি, মিডিয়াতে এত বড় জিনিসটা তো একটা ওয়ান লাইনার দিতে হয়, তখন বলতে হয় যে মহুয়া মৈত্র মা কালী সম্পর্কে এটা বললেন। আসলে তার যে কন্টেক্সচুয়াল রেফারেন্স, সেগুলো মিডিয়ায় আসে না। যেরকম আডবাণীর জিন্নাই সেকুলার, আডবাণীর চাকরি চলে গেছিল, আসলে উনি তো জিন্নাই সেকুলার বলেনি, বলেছিল যে জিন্না সেকুলার পাকিস্তানের স্বপ্ন দেখেছিল, যে ওটাও পাকিস্তানও একদিন সেকুলার হবে, দুটোর মধ্যে অনেক তফাৎ। এখন এই যে মহুয়া মৈত্রের যে ইন্ডিভিজুয়াল ক্যারিসমা,
তার যে ইন্ডিভিজুয়াল এটা, সেইটা যে একটু আন্ডারস্টেটেড থেকে কৌশল করি, হ্যাঁ, এই ব্যাপার ওর মধ্যে ওই কৌশল করি ব্যাপারটা কিন্তু নেই। না, আমি অন্য দিক দিয়ে এটা তুমি বলে প্রতিষ্ঠা, একটা হচ্ছে মহুয়া কি নোয়িং ফুললি ওয়েল যে এইটা প্রতিষ্ঠান, সেই বাউন্ডারিটা প্রায় ক্রস করে যান। আমি তো বলছি ও তো স্বতঃস্ফূর্ত, ও মাঝে মাঝে ক্রস করে যায় এবং ক্রস করে আবার চলে আসে, হ্যাঁ, যায় আবার। মানে এই যে ন্যারেটিভটা তুমি কোথাও দেখবে না সুদীপ বন্দ্যোপাধ্যায় ভার্সেস মোদি, কি ডেরেক ওব্রায়ান ভার্সেস মোদি, ইট ইজ মমতা ভার্সেস মোদি, একমাত্র তৃণমূলে মহুয়া ভার্সেস মোদি। তুমি একদম ঠিক বলছো। ওর যখন ইলেকশন শেষ হয়ে গেল কৃষ্ণনগরে, ও তখন ছুটি, ও তো ইচ্ছে করলে বসে যেতে পারত। তারপরে দেখছি ও কলকাতায় অন্যান্য প্রার্থীদের, বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মমতাও একটা পদযাত্রা করেছিল মহুয়াকে পাশে নিয়ে, মানে আর কেউ নেই, মহুয়া পাশে মমতা হাঁটলো, পুরো হাঁটাটা। খুব সুন্দর শাড়ি টাড়ি পরেছিল, লাল রঙের শাড়ি পরেছিল, আমার এখনো মনে। মহুয়ার শাড়ি কালেকশন ভালো, ওরে শাড়ি দারুণ, কি সুন্দর শাড়ি। আর ও তো শাড়ি পরতে পারতো না, মমতাকে শাড়ি পরা শিখিয়েছে আমার, হ্যাঁ, কিন্তু ওই প্লিট দিয়ে যে শাড়ি পরাটা, কিন্তু মহুয়া নিজে এখন সেটা কি সুন্দর রপ্ত করেছে। এবং ও তো এখনো খুব জিন্স এবং ওয়েস্টার্ন এটাও পরে, ও কিন্তু রোজ জিম করে, বডি খুব ফিট একদম। এবং ওর মানে তো ও খুব, মহুয়া আমায় বলছিল যে লং ডিস্টেন্স রানিংও বোধহয় মহুয়া, হ্যাঁ ওইসব করে, নিশ্চয়ই করে, আমি সেটা জানতাম না, কিন্তু ও জিমটা আমি জানি, নানান রকম ভাবে ওয়াক করে এবং ওর মানে ওর মধ্যে আমি বলছি না যে ওর মধ্যে একটা প্রচন্ড ভাইটালিটি ওর মধ্যে রয়েছে। বয়সও এখনো যথেষ্ট কম, কারণ এখনো বোধহয় 50 হয়নি, এখনো 50 টাচিং 50, কিন্তু মানে শি হ্যাজ মেইনটেইনড হারসেলফ ভেরি ওয়েল, দারুণ ভাবে করেছে। এবং ওর মিশতে পারে সকলের সঙ্গে, এবং মানে ওর কন্ট্যাক্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যত এমবাসিজ আছে, কেননা এমপিদের ডাকে এই সমস্ত। এবারে কথা হলো মহুয়াকে কেন ডাকে? মহুয়াকে ডাকে এই জন্য যে মহুয়া ক্যান টক। যেমন ডেরেকের একটা ক্লায়েন্টেল আছে, মহুয়ার ক্লায়েন্টেল আর ডেরেকের ক্লায়েন্টেলও কিন্তু অনেকটা সিমিলারিটি আছে। এবং ওই যে দিল্লিতে ডেরেক তো নয় এখন একটা জায়গায় পৌঁছে গেছে, হি হ্যাজ বিকাম রাজ্যসভার তৃণমূলের লিডার অনেক দিন ধরে, এবং ডেরেকের তো একটা অন্য ব্যাপার হয়ে গেছে। ডেরেক এখন গায়ে শাল টাল দিয়ে মাথার চুল সাদা করে আরো বেশি করে পলিটিক্যাল লিডার হয়ে গেছে, এখন আর কুইজ মাস্টার ডেরেক নেই, একটা মেটামরফোসিস হয়ে গেছে। কিন্তু মহুয়ার ক্ষেত্রে এখন এই যে ডিমান্ডটা রয়েছে না, সুপ্রিম জুডিশিয়ারি কানেকশন, ডিপ্লোম্যাটদের কানেকশন, এটা কি শুধু ওই মহুয়া খুব সুন্দর দেখতে, ওর একটা চার্মিং পার্সোনালিটি আছে বলে তা নয়, শি ক্যান টক, বাট কনভারসেশন ইজ ভেরি গুড, এবং যে কোনো জিনিস জানে খুব ওয়েল আওয়ার। কিন্তু ওর যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে কলকাতায় আমি তখন জিজ্ঞেস করলাম যে ইলেকশনের পরে মহুয়া এসব জায়গায় ঘুরছে, অন্য কনস্টিটিউয়েন্সিতে ক্যাম্পেন করছে, মানে ওর টেনশন নেই, কৃষ্ণনগরে ও জিতবো বলে ঘোষণা করে বসে আছে, তারপর অন্যদের জেতানোর জন্য মাঠে নেমেছে। আমাকে বললো, আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ডিম্যান্ড আছে, মানে প্রার্থীরা ওকে চাইছে যে আমাদের এই ভোটের কলকাতার লাস্ট ফেজটাতে তো ওর তো ভোট হয়ে গেছে, একটু আমাদের সময় দিন, আমাদের আচ্ছা ও সুদীপদার ওটাতে গেছে, তাহলে একটুখানি সৌগতদারটাতে এরও ভালো হয়। মানে এই যে একটা কোথায় যাবে না সেটা পরের কথা, কিন্তু এই যে ডিম্যান্ডটা ছিল ওকে নিয়ে, সেটা কেন হয়েছে সেটা, তাহলে তুমি যেটা বললে একদম খাঁটি কথা, যে মমতা একটা ব্র্যান্ড, অভিষেক একটা ব্র্যান্ড ওদের, কিন্তু প্যারালালি যেসব ক্যারেক্টারগুলো আছে একটা ফুটবল টিমের মতো, সেখানে কিন্তু মহুয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, এবং সেটার ও আদায় করেছে রিকগনিশনটা এত বড় একটা কন্ট্রোভার্সির পরও। আমি জানি না এরপরে বিজেপি কি করবে। আচ্ছা, বিজেপিতে মহুয়ার কোনো বন্ধু আছে? অনেক আছে, পার্সোনালি, ইন্ডিভিজুয়াল, যেমন মেম্বার অফ পার্লামেন্ট, যেমন মানে আছে, অনেকে আছে, মানে তারা ওকে পছন্দ করে, ওর সাথে যোগাযোগ রাখে, অনেকে আছে। আচ্ছা, কোথাও কি মনে হয় যে নরেন্দ্র মোদী, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল, নরেন্দ্র মোদীও কোথাও কি মনে হয় যে মহুয়াকে একটা কিছু স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক করেছেন, যার জন্য মহুয়া হয়েছে? আজকে বাজপেয়ী থাকলে হয়তো বাজপেয়ী এমনভাবে হ্যান্ডেল করতেন যে মহুয়া ওই অ্যাগ্রেশনটার সুযোগই পেত না। খুব ঠিক কথা। তুমি বলো, কৃষ্ণনগরের যিনি প্রার্থী মহুয়ার বিরুদ্ধে, রানী, তাকে প্রধানমন্ত্রী ফোন করছেন, এবং সেই শুধু ফোন করা নয়, দুজনকে ফোন করেছিল, রেখা পাত্রকে, দুটোই আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল।
সন্দেশখালী আর কৃষ্ণনগরে রেখা পাত্রই তো রেখা পাত্র, আর এখানে মানে রানী অমৃতা দেবী। শুধু ফোন করা নয়, কনভারসেশনটা যে রানীমা আপনি তো আপনার শুনছি তো আপনার বিরাট জয় জয়কার, আপনি তো জিতবেন, আপনি করবেন, হ্যাঁ, তারপরে একটু মহুয়া সম্পর্কেও কটাক্ষ, নানা দুর্নীতির, মানে এটা প্রাইম মিনিস্টারের লেভেলে দ্য হাইয়েস্ট কনস্টিটিউশনাল মানে একটা সেইখানে কনভারসেশনটা টেপ করেছে, মানে বিজেপি থেকেই টেপ করে সেটাকে স্ক্রিনশট তৈরি করে যে প্রধানমন্ত্রী এটা বলছেন, তার ভয়েস রেকর্ড করে টেলিফোনিক কনভারসেশনটা, মানে এটা কাঠখড় পুড়িয়েছে। এটা তো মহুয়াকে আরো ইম্পর্টেন্স। আমি না ভাবছিলাম দেশের প্রধানমন্ত্রী 42টা আসনের মধ্যে, এবং আমার মনে হয় মহুয়াটাই করতে চেয়েছেন, যেহেতু শুধু মহুয়াটা করলে আরো বেশি দৃষ্টিকটু হয়ে যেত বলে রেখা পাত্রকেও করা হয়েছে। বাজপেয়ী হলে কি করতো? বাজপেয়ী হলে ইগনোর করতো, বাজপেয়ী হলে ইগনোর, এবং পার্লামেন্টে হয়তো ইম্পর্টেন্ট। বাজপেয়ী হলে একটা কোনো, বাজপেয়ীর খুব সেন্স অফ হিউমার ছিল তো, একটা হয়তো কোনো মজার কথা বলে দিত, বা একটা কবিতা মহুয়াকে বলে দিত। আর কৃষ্ণনগরে গিয়ে ক্যাম্পেইন করে মহুয়াকে মানে মহুয়ার কাছে হেরে যাওয়া, নরেন্দ্র মোদীরও তো পরাজয় হলো এটা। মানে তুমি নিজে গিয়ে ওকে হারানোর চেষ্টা করেও তুমি এবং মমতা সেটা বললো যে দেশের প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে এসে করছে বলে, মমতা তারপরে কাউন্টার করলো। মানে মহুয়ার ইম্পর্টেন্সটা বাড়িয়ে দিল কিন্তু আরো বেশি করে প্রধানমন্ত্রী এবং বিজেপি। আচ্ছা, একটা কথা বলো, তুমি ফুল ফর্মের বৃন্দা কারাতকে দেখেছো, ওয়াজ অ্যান এক্সেলেন্ট স্পিকার। মহুয়ার সঙ্গে বৃন্দা কারাত বা ওই জেনারেশনে সুষমা স্বরাজও একটা সময় অ্যাগ্রেসিভ ছিলেন, মহুয়ার সঙ্গে কাউকে তুলনা হয়? মানে যে স্টাইলটা, আমি স্টাইলটা বলছি, আমি মানে এফেক্টিভনেস বলছি না। মহুয়া যে প্যাকেজটা নিয়ে আসে, এটা কি তুমি বৃন্দা কারাতের মধ্যে একই জিনিস ছিল? না, বৃন্দা কারাত মহুয়ার থেকে কম, অনেক বেশি পলিটিক্যাল বোধ হয় নাকি? হ্যাঁ, মানে বৃন্দা কারাত তো খুব আর্টিকুলেট, ফায়ারি মানছি, কিন্তু বৃন্দা কারাতের যে ডেপথ, তার থেকে সীতারাম ইয়েচুরির ডেপথ কিন্তু বেশি। বৃন্দা কারাতের, কারণ এখন আমি যে বয়সে এবং যে এসে আমাকে আর পিআর করার দরকার নেই, মানে আমাকে বৃন্দা কারাতের কাছ থেকে খবর চাইতে যেতে হবে না, সুতরাং আমার যা ওপিনিয়ন আমি বলে দিচ্ছি, লেট আস এগ্রি টু ডিসএগ্রি যদি থাকে। বৃন্দা কারাত খুব যোগ ব্যায়াম করেন নিয়মিত, ওরা দুজনে মিলেই করে, প্রকাশ আসতে প্রত্যেক দিন যোগ করে, কি সুন্দর উনি রেখেছেন। চুলটা যদিও এখন একটু ডিস্টার্বড হয়ে গেছে, যাই হোক, বড় টিপ পড়েন এখন, কিন্তু খুব মানে দারুণ বাংলায় কথা বলতে পারে, ন্যাচারালি বাংলায় কেন বলবো। কিন্তু বৃন্দা কারাতের ওমেন ইস্যুতে ভালো, মানে কতগুলো ইস্যুতে ওমেন ইস্যু নিয়ে একটা স্পিচের বইও বের করেছে। বৃন্দা কারাত যায় পাহাড়ের এতে। আমি একবার প্রকাশ কারাতের স্ত্রী লিখেছিলাম, তাতে প্রচন্ড রেগে গেছিল, বলেছিল জয়ন্ত আমার একটা নিজস্ব আইডেন্টিটি আছে, আমি পরের বিরোধে কিন্তু প্রকাশ কারাতের স্ত্রী বলে নেই, আমিও একটা স্বাধীন মানে একটা সংগ্রাম করেছি পলিট বিরোধে আসার জন্য, দীর্ঘদিন কষ্ট করেছি, বড় লোকের মেয়ে ছিল, সব ছেড়ে ছুড়ে দিয়ে। কিন্তু আমি উইথ অল ডিউ রেসপেক্ট, মহুয়া কিন্তু মোর ফায়ারি এবং ওর না মোর মডার্ন। বৃন্দার যেটা হয়েছে, বৃন্দার মধ্যে ওই সেই পুরনো মানে 60s এর ক্লাস স্ট্রাগল, লেফট একটা সেই পুরনো না, মানে এই যে একটা স্পিচ দিয়েছিল আমেরিকান প্রেসিডেন্টের কোট করে করে লোকসভাতে, মানে ধসিয়ে দিয়েছিল, এবং ওইটার ভাইরাল হয়েছিল ওর ওই স্পিচ, যেরকম ইংরেজিতে বলে, যেরকম মানে দারুণ, মানে একটা শিরা ফিরা ফুলিয়ে তখন বক্তৃতা দেয়, তখন ওর মধ্যে থাকে না আর কি। হ্যাঁ, তো চিবিয়ে বলার ব্যাপার না একদম, মানে এটা, এবং ও কাগজ ফাগজ দেখেও বলে না কিন্তু। আর যে সমস্ত ইংরেজি শব্দ যেখানে ফেসবুকে আমি দেখেছিলাম, দেখে অবাকই হয়ে গেছিলাম, অপর্ণা সেনের একটা লাইন যে ইউ আর আওয়ার প্রাইড, ক্যারি অন মহুয়া, মানে হ্যাঁ আছে, ওর একটা দারুণ কনস্টিটিউয়েন্সি আছে সিভিল সোসাইটিতে, যেটা কিন্তু বৃন্দা কারাতের নেই। কিন্তু তুমি যেটা সুষমার কথাটা বললে, সুষমার সাথে যদি তুলনা করি, এটা এক সেকেন্ডে বলে দিই, সুষমা না একটা ট্র্যাডিশনাল হিন্দু বধূ, প্রচুর সিঁদুর ফিদুর মেখে, বড় টিপ, একটা বড় টিপ পরে, মানে সিঁদুরের টিপ, হ্যাঁ, ওই এর কালো টিপ নয়, হ্যাঁ। এবং সুষমার শাড়িরও পছন্দ, যেমন হয়তো একটু ম্যাট কালার, হ্যাঁ, মানে একটা লিনেনের শাড়ি, এসব মহুয়া হয়তো পরলো, একটু আমি বলছি ফ্যাব ইন্ডিয়া টাইপ। কিন্তু সুষমা হচ্ছে একটু ট্র্যাডিশনাল, সেই লাল পেড়ে,
হ্যাঁ এই সমস্ত পড়তো। ভালো রাজনৈতিক সাংবাদিক হতে গেলে শাড়িটাও জানতে হয়। আসলে আমার শাড়ির ব্যাপারে প্রবল উৎসাহ। কেন জানো তো, আমি তোমাকে বলছি যে শাড়ির মধ্যে আমি অখণ্ড ভারতকে খুঁজে পাই। আচ্ছা, মানে তোমার একদম তুমি যদি দেখো কোটা সিল্ক থেকে শুরু করে পুচমপল্লী, ভারতের কত রকম, এখন তো ফিউশনও হচ্ছে। মহিলাদের সঙ্গে কনভারসেশনেরও সুবিধা হয়। শাড়ি কোন কোন মহিলা, সোনিয়া গান্ধীর শাড়ি, যেটা তুমি বলেছো একটা স্মৃতি ইরানির কতটা ফায়ারি, মানে মহুয়াকে, আমি বলছি যে মহুয়াকে কমব্যাট করার মতো উল্টো দিকের কোর্টে কে কে আছে? স্মৃতি তো হেরে গেল এবারে, তারপরে পার্লামেন্টে এমনিতে, হ্যাঁ মানে পলিটিক্যালি অনেকে তো স্মৃতি ইরানির নাম আমি জানি না, আমার কাছে এখন তো শুধু পার্লামেন্টে করা ঠিক, একদম বাইরেও করতে পারে না। স্মৃতি ইরানির নাম পার্টি, বিজেপির পার্টি প্রেসিডেন্ট হিসেবে কেউ এটা লিখে দিয়েছে, আমি জানি না, আমার মনে হয় না সেটা সত্য, কিন্তু গল্পের গরু গাছে ওঠে, কিন্তু হতে পারে। রাজনীতিতে দেয়ার ইজ নো ফুল স্টপ, দেয়ার ইজ নো ইম্পসিবিলিটি। কিন্তু স্মৃতি ইরানিও খুব ভালো ফায়ারি স্পিচ দেয়, কিন্তু ভীষণভাবে মেঠো বিজেপির রাজনৈতিক স্পিকার। ওটা জানো, ওটা তোমার র্যালিতে ভালো, কিন্তু পার্লামেন্টে যেরকম সুষমা স্বরাজ হিন্দিতে ভালো বক্তৃতা দিত, ছোটবেলা থেকে হরিয়ানাতে ডিবেট করেছে, কিন্তু সেই ডিবেটটা কিন্তু ও ন্যাশনালিস্ট একটা পার্লামেন্টের মতো ডিবেট করতো, রেডিউইট ছিল সুষমা স্বরাজের, সেই রেডিউইটটা কিন্তু স্মৃতির মধ্যে নেই। মানে সুখরামকে বিজেপি নিয়েছে, সেই নিয়ে হল্লা হচ্ছে, সুষমা স্বরাজকে বলছে তোমরা সুখরাম কংগ্রেসে ছিল, চুরি করেছিল, তুমি এখন কি ওই ওয়াশিং মেশিন, তখনকার ওয়াশিং মেশিন। আমার এখনো মনে আছে আমি রাজ্যসভায় ছিলাম, তো সুষমা বলছে আরে ভাই সুখরাম কা সুখ तुमने छीन लिया कांग्रेसी ने, अभी तो सिर्फ राम ही उनके पास रह गया था इसीलिए बीजेपी ने ले लिया। এই যে ইমিডিয়েট একটা গরমকে ঠান্ডা করার জন্য মজা করে সবাই হো 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 করে হেসে উঠলো, তো এই পার্লামেন্টে সুষমার এই যে দক্ষতাটা, এটা আবার মহুয়ারও এখনো অতটা হয় না। যে কলকাতা বুক ফেয়ার, তুমি একটা ডিবেটের আয়োজন করছো, তুমি আয়োজক, মোদি ভার্সেস মমতা, আমি মমতার হয়ে বলার জন্য মহুয়াকে বাঁচলাম, মোদির হয়ে বলার জন্য কোন মহিলাকে বাঁচব? ইমিডিয়েট স্মৃতি ইরানি নাম, তুমি যেটা নাম বলেছো সেটাই মনে পড়ে। নির্মলা সীতারামন খুব ভালো বলে, কিন্তু ওই অ্যাপিলটা তো নেই, ঘুমিয়ে পড়বে লোক। হ্যাঁ, স্মৃতি ইরানির যে অ্যাপিল আছে, অনেকে কঙ্গনার কথা ভাবতে পারে। এবারে তো কঙ্গনা এলো, ইনফ্যাক্ট অনেকে লেখালেখি করছে যে পার্লামেন্টে কঙ্গনা ভার্সেস মহুয়া। আরে এটা দারুণ হবে, এইটা অনেকে এটা করে দাও কলকাতা বুক ফেয়ারে, তুমি পারবে এটা করতে। আচ্ছা, এত কিছুর পরে আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি, তুমি বন্ধু সবকিছু ঠিক। মহুয়া মৈত্র যখন বললেন 2 পয়সার সাংবাদিক, কাউকে নির্দিষ্ট করে বলেননি, সাংবাদিক জাতিভিত্তিক বলেছেন, সেই সময় বা পরবর্তীকালে এটা নিয়ে মহুয়ার সঙ্গে তোমার কখনো কথা হয়েছে? না, কথা হয়েছে, এবং যেটা হয়েছে যে ও একটা উত্তেজিত হয়ে গেছিল, এবং কিছু দেখো সাংবাদিকরাও সবসময় যে সব কিছু ঠিকঠাক কাজ করে তা নয়, তো ওটার ইম্পালসিভ হয়ে গেছিল, কিন্তু ওর ওই কথাটা বলাটা উচিত হয়, এটা আমি একমত, এবং সে সময় কথা হয়েছিল। এবং ও একটা সমস্যা হয় যেটা রাজনীতিতে আরো সিজনড হলে হয়তো ঠিক হয়ে যাবে, সেটা হচ্ছে যে সেটা অনেক সময় রাজনীতি নেতাদের, বুদ্ধবাবুর ছিল না, বুদ্ধবাবু খুব অ্যাপোলজেটিক হতেন, মানে আমার ভুল হয়েছে, ঠিক আছে আমি ভুল করেছি, সরি, তাহলে অনেক সময় প্রবলেমটা না সলভ হয়ে যায়। কিন্তু আজ অব্দি ক্ষমা চাইনি মহুয়ার, কিন্তু ওটা ক্লারিফিকেশনের পর ক্লারিফিকেশন দিয়ে গেছে, কিন্তু ওই মা কালীর ক্ষেত্রে এটা হয়েছিল, একবার যদি বলা ভুল হয়েছে তাহলে আর, কিন্তু ওটা যদি তুমি ক্লারিফাই করতে যাও, আজকালকার মিডিয়া যুগে মিডিয়া হ্যান্ডলিংটা শিখতে হয়, যে এটাকে কিভাবে ইউজড হবে, হাউ আই উইল বি পারসিভড। আমি ঠিক বলছি, কিন্তু এটাতে তার ফলে অনেকে আছে আজকাল খুব কথা বলার সময় অনেক ভেবে চিনতে বলে, ওর তো ভেবে চিনতে বলেনি, এবং ওকে কিছু উত্তেজিত করেছিল, ওর মধ্যে অ্যাকচুয়ালি ওটা হয়েছিল তৃণমূলের অভ্যন্তরীণ গ্রুপ পলিটিক্স ওর জেলাতে, এটা একটা জেলা হয় না, জেলা সংবাদদাতাদের মধ্যেও নানা রকমের। কিন্তু আমার কথাটা হচ্ছে যে তুমি তো ওপরে আছো না, তুমি কেন বলবে, তুমি কেন ওটাতে, না তুমি বলতেই পারো, তুমি একজন দুজন, তুমি কি করে একটা গোষ্ঠীকে বলতে পারো? না ওটাও স্লিপ করে গেছে, মানে তারপরে কিন্তু কোথাও কোয়ালিফাই করেনি স্টেটমেন্টটা, যে আমি গোষ্ঠীকে বলিনি, আমি নির্দিষ্ট সাংবাদিককে বলেছিলাম, বা এটা আমার বলা উচিত হয়নি, আজ অব্দি কিন্তু দেখি। হ্যাঁ, মানে ওর মধ্যে ওই একটা, তবে ও যত সিজনড হবে আস্তে আস্তে ও রিগ্রেট, অ্যাপোলজি, এগুলো মানে একটা, আমাদের একটা কথা আছে যে পলিটিক্স অফ অ্যাপোলজি,
অ্যাপোলজি তোমার রানী এসে জালিয়ানওয়ালাবাগে এসে ক্ষমা চেয়ে গেছে, ব্রিটেনের রানী। কেন না, গ্লোবালাইজেশন হচ্ছে, আমার এক্সপোর্ট ইম্পোর্ট বাজার, এত বড় ভারতের 140 কোটি মানুষের দেশ, সেখানে বাজার অর্থনীতি, ভাই আমি সব ক্ষমা চাইছি। তো ক্ষমা যদি ভিয়েতনামে আক্রমণ করেছিল বলে আমেরিকা ক্ষমা চেয়ে নিয়েছে, হিরোশিমার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে, তো ক্ষমাটারও রাজনীতি আছে, সেই ক্ষমার রাজনীতিটাও মহুয়াকে এবার শিখতে হবে, ক্ষমা চাওয়ার রাজনীতি। মানে মহুয়ার গ্রেডেশন এবার হওয়া উচিত ফায়ারি পলিটিশিয়ান থেকে ইন্টেলিজেন্ট পলিটিশিয়ান, তাই তো? একদম প্র্যাগম্যাটিক পলিটিশিয়ান। এটা হচ্ছে গৌতম ভট্টাচার্যের সিগনেচার দিলে, মানে একদম ওয়ান লাইনার। অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে আপনারা শুনলেন মহুয়া মৈত্র নিয়ে আলোচনা। জয়ন্ত ঘোষাল একদম রিং সাইড ভিউ, পুরো ভেতর থেকে কিভাবে মহুয়া মৈত্র কি কাটাছাড়া করে, আমি তো জাস্ট মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো আসি, আবার পরের এপিসোড নিয়ে এরকমই কোনো চিত্তাকর্ষক কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। জয়ন্ত যা বললো, চিত্তাকর্ষক মানেটা মহুয়া মৈত্র অবশ্যই বুঝবেন।